ডলার সংকটের মধ্যে রফতানি আয়ের লক্ষ্য পূরণেও ব্যর্থ পোশাক খাত। দূরদর্শী নীতি কৌশলের অভাবকে দায়ী করছে বিজিএমইএ। চাপ সামলাতে সরকারকে পাশে থাকার পরামর্শ। বাজেট পেশের আগে কথার ফুলঝুরি ফোটালেও দিন শেষে কিছুই পায়নি পুঁজিবাজার। উল্টো মূলধনী মুনাফা কর চেপেছে বিনিয়োগকারীর ঘাড়ে। আতঙ্কিত হয়ে অনেকে ছাড়ছেন বাজার। রেকর্ড উৎপাদনেও নিয়ন্ত্রণের বাইরে লবণের বাজার। বস্তায় বেড়েছে 150 টাকা। কারসাজির জন্য একে অপরকে দুষছেন চাষি মিল মালিকরা, বেকায়দায় চামড়া ব্যবসায়ীরা। ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যস্ত খামারিরা। বরিশাল বিভাগে কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় 4.5 লাখ। চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় সংকট হবে না আশা সংশ্লিষ্টদের। এবং বরিশাল নগরীর অবকাঠামোগত উন্নয়নে মহাপরিকল্পনা। 267 কোটি টাকায় হচ্ছে সড়ক ও 47টি ড্রেন নির্মাণ। উন্নয়ন কাজ যেন দায়সারা না হয়, নজরদারির তাগিদ সচেতন মহলের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার বাণিজ্যের খবর। 1 বছর আগে লক্ষ্যমাত্রার বেশি রফতানি আয় ঘরে তোলার পর এবার ধুঁকছে দেশের তৈরি পোশাক খাত। নামমাত্র প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রার আশপাশে নেই গেল 11 মাসের অর্জন। খাতভিত্তিক সরকারের দূরদর্শী নীতি কৌশলের অভাবকেই দায়ী করছে বিজিএমইএ। বৈশ্বিক অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদ হারের চাপ মোকাবেলা করে আগামীতে ভালো করতে হলে সরকারকে উদ্যোক্তাদের পাশে থাকার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর সিফাতের রিপোর্ট। বছর জুড়ে 5,227 কোটি ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে গেল মে পর্যন্ত 11 মাসে তৈরি পোশাক শিল্পের ঘরে এসেছে 4,385 কোটি ডলার। লক্ষ্য পূরণে চলতি মাসে আসতে হবে আরও 842 কোটি ডলার, যা অসম্ভব। কারণ এর আগে গত 1 মাসে সর্বোচ্চ আয় এসেছে গেল জানুয়ারিতে 497 কোটি ডলার। এটা আসলে পুরো বিশ্বের অর্থনীতিরই একটা এফেক্ট। ইপিবির এই পরিসংখ্যান বলছে চলতি অর্থ বছরের পোশাক খাতের জন্য 11.24% প্রবৃদ্ধি ধরা হলেও মে পর্যন্ত অর্জন 2.86%। অথচ আগের অর্থ বছরে 4,680 কোটির লক্ষ্যমাত্রার বিপরীতে এ খাতে আয় এসেছিল 4,699 কোটি ডলার। অর্থাৎ প্রত্যাশার চেয়ে প্রাপ্তি ছিল 0.41% বেশি। এরপরও উদ্যোক্তারা বলছেন সঠিক পথে চলছে পোশাক খাত। তবে লক্ষ্যমাত্রা অর্জনে খাত ভিত্তিক সম্ভাবনা, গবেষণা আর দিক নির্দেশনা নিয়ে পাশে থাকতে হবে সরকারকে। হচ্ছে কি যে এটা পলিসির অভাব। এখানে আসলে ইনভেস্টমেন্টগুলোকে গাইডিং প্রিন্সিপাল আন্ডারে আনা হয় নাই। মানে আপনিও 10 লাইনের ফ্যাক্টরি করছেন, আমার বন্ধু করছে, আমারও করতে হবে, আমিও করে ফেলছি, উইদাউট নোয়িং এটা ডিম্যান্ড আসে কিনা। সরকারের কাজ হচ্ছে একটা প্রপার রিসার্চ করতে হবে। এই রিসার্চ করে এই ইন্ডাস্ট্রিতে আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে আপনার একটা রোড ম্যাপ স্ট্যাবলিশ করতে হবে। হ্যাভিং সেড দ্যাট আলটিমেট ইয়ার টু ইয়ার অ্যানালিসিসে নেগেটিভ হবে না। আশাভঙ্গের এমন চিত্র যখন তুলে ধরছে রফতানি উন্নয়ন ব্যুরো, তখন আবার ক্রলিং পেগের নামে ডলারের দাম আর অর্থনীতিকে ঠিক করতে ছেড়ে দেওয়া হয়েছে ব্যাংক ঋণের সুদ হারের লাগাম। সেই সঙ্গে রয়েছে জ্বালানি সংকটের ভোগান্তি। এসব থেকে মুক্তি না পেলে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। এই মুহূর্তে যে অর্থনীতিতে চাপ রয়েছে, তো সেটা তো আরএমবি সেক্টরে যারা মনে তারা তো বুঝতে পারছেন, কিন্তু তারপরেও তাদের ব্যবসাটা চালানোর জন্য তো আসলে তাদের সহায়তা দরকার। লক্ষ্য পূরণ না হওয়া পোশাক খাতের এমন হতাশাজনক আয়ের প্রতিচ্ছবি রয়েছে পুরো রফতানি আয়ের ক্যানভাসে। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট পেশের আগে সরকার নানা কথার ফুলঝুরি ফোটালেও দিন শেষে কিছুই পায়নি পুঁজিবাজার। উল্টো বিনিয়োগকারীর ঘাড়ে চাপানো হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এতে আতঙ্কিত হয়ে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। সূচকের পতন আর হাজার হাজার কোটি টাকার বাজার মূলধন হারানোর মধ্য দিয়ে দিন দিন তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছে পুঁজিবাজার। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। পুঁজি হারিয়ে অস্তিত্ব সংকটে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত পুঁজিবাজার। এই অবস্থায় আগামী অর্থ বছরের বাজেট ঘিরে সরকারের নানা আশার বাণীতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিলেন বিনিয়োগকারীরা, কিন্তু বাজেটে কোনো সুখবর পায়নি শেয়ার বাজার।
এমনিতেই টানা পতনে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা। এমন অবস্থায় আরোপ করা হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এমন সিদ্ধান্তে আতঙ্ক বেড়েছে শেয়ার বাজারে। সবাই এখন গেইন তো দূরের কথা, আমাদের যে পুঁজি আছে সেই পুঁজিটাই তো আমরা হারাই ফেলছি। হয়তো বাজেটের পরে ভালো কিছু আসবে অথবা আজকে মার্কেট পজিটিভ হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তো দেখলাম আমরা পতনের একই ধারা আর কি। বাজারে ভালো কোম্পানি আনার স্বার্থে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানোর দেয়া প্রস্তাবে কর্ণপাত করেনি সরকার, বরং কর ব্যবধান আরও কমানো হয়েছে, যা পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বাধা হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। আমরা যেখানে যাচ্ছি মার্কেটটা বড় করা হোক, মার্কেটে পরিধি বাড়ানো হোক, ভালো কোম্পানি মার্কেটে আসুক, যেটা মূল সমস্যা আমাদের। তো সেটাও আমাদের সমস্যাটা হচ্ছে যে এটা এখন ডিসকারেজিং ফ্যাক্টর হিসাবে ট্রিট করা হবে। বাজেট কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে ফায়দা লুটে অসাধুরা। তাই বাজেট কেন্দ্রিক ভাবনা থেকে বের হয়ে বুঝে শুনে লেনদেনের পরামর্শ বিশ্লেষকদের। বাজেট থাকুক, কোনো একটা উপলক্ষ থাকুক, তারা বাজারে একটা প্যানিক ক্রিয়েট করে নিচে শেয়ারগুলো নিয়ে আসে। অনেকে ফোর্স সেলে বাধ্য হয়, অনেকে আবার অটোমেটিক্যালি ভয় পেয়ে চলে যায়। বাজেটের মাধ্যমে তো নতুন কিছু আসবেই না, আগে যে চাপটা ছিল চাপটা অব্যাহত হচ্ছে, মাত্রাটা আরও বেড়েছে, কারণ বাজেটের এই শকগুলো তো অ্যাবজর্ব। বাজেট কেন্দ্রিক নানা গুঞ্জন আর সূচকের অব্যাহত পতনের মধ্যে গত 10 কার্যদিবসে ডিএসই বাজার মূলধন হারিয়েছে 12,218 কোটি 1 লাখ টাকা। আর গত 27 মে থেকে 9 জুন পর্যন্ত বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন 11,601 জন বিনিয়োগকারী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অনুকূল আবহাওয়ায় রেকর্ড উৎপাদন সত্ত্বেও সিন্ডিকেট কারসাজির কবলে পড়ে কোনোভাবেই লবণের দাম নিয়ন্ত্রণে আসছে না। 1 মাসের ব্যবধানে চামড়ায় ব্যবহৃত লবণের 74 কেজির বস্তার দাম বাড়ানো হয়েছে 150 টাকা। মাঠ পর্যায়ে চাষি এবং লবণের ক্রুড বহনকারী বোট মালিকরা কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মিল মালিকরা। অন্যদিকে বাড়তি দামের জন্য মিল মালিকদের কারসাজিকেই দুষছেন চাষিরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ভিড়ছে একের পর এক লবণের ক্রুড বহনকারী ট্রলার। কয়েক ঘন্টার মধ্যে আবার সে ক্রুড পরিশোধনের জন্য চলে যাচ্ছে মিলে। মিলগুলোতেও চলছে পুরোদমে ক্রুড থেকে পরিশোধিত লবণ উৎপাদন। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য কয়েকদিনের মধ্যে প্রয়োজন অন্তত 2 লাখ মেট্রিক টন লবণ। তাই নগরীর মাঝিরঘাটে চলছে লবণ মিলের কর্মব্যস্ততা। তবে চাহিদা বাড়তে থাকায় গত 1 মাসের ব্যবধানে 74 কেজি প্রতি বস্তা লবণে 150 টাকা বেড়ে 1000 টাকায় বিক্রি হচ্ছে। গতবার ছিল যে আপনার 1100 টাকা, এবারে আছে বর্তমানে 1950, 970। লবণের দাম যদি বাড়তে পড়ে যায় তাহলে পার পিস বর্গফুটে আমাদের চামড়ার খরচটা বেড়ে যায়। বিসিকের তথ্য অনুযায়ী অনুকূল রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে গত 62 বছরের লবণ উৎপাদনের রেকর্ড ভেঙে এবার 10 মাসে উৎপাদন হয়েছে 22,35,000 মেট্রিক টন। তবে মাঠ পর্যায়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ক্রুড বহনকারী বোটের বাড়তি ভাড়া পোষাতে লবণের দাম কিছুটা বাড়তি বলে জানান ব্যবসায়ীরা। লবণ উৎপাদনের জন্য যে জমিগুলো ছিল ওগুলো আগে নিত 20,000 টাকা, বর্তমানে ওই জমি নিতেছে ওরা 60,000 টাকা, 70,000 টাকা জমিদারেরা নিয়ে নেয় ওদের থেকে। মিল মালিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে যথেষ্ট পরিমাণে ক্রুড থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট দেখিয়ে ক্রুডের দাম বাড়ানো হচ্ছে। 10টা-20টা একসাথে চলে আসছে, তারপরের দিন থেকে আবার বলে যে লবণ কম আসার জন্য, ভোটা কম আসার জন্য, তারপর আবার দাম বাড়ে। কেজি প্রতি লবণ আপনাদের ম্যাক্সিমাম 25 টাকা করে বা 20 টাকা করে আমাদের খরচ পড়ে যায়, কিন্তু আমাদের পাচ্ছি 16-17 টাকা করে। বছরে বাংলাদেশে লবণের চাহিদা প্রায় 22 লাখ মেট্রিক টন। কক্সবাজারে উৎপাদিত ক্রুড লবণ চট্টগ্রামের পটিয়া, ইন্দ্রপোল এবং নগরীর মাঝিরঘাটের 80টি কারখানায় পরিশোধন করা হয়। মাঠ পর্যায়ে ক্রুড তৈরি হওয়া থেকে শুরু করে মিলে এসে রিফাইন এবং বাজারে যাওয়া পর্যন্ত অন্তত 8 বার লবণের হাত বদল হয়, আর প্রতিবারেই লবণের দাম বাড়ছে। আরেকটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বিদেশ থেকে লবণ আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তাই বেড়েই চলেছে লবণের দাম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পছন্দের পশু কিনতে অনেকেই আসছেন হাটে। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর হাটে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রথমেই সরাসরি যাচ্ছি রাশেদের কাছে।
কোরবানির হাটে আসলে আনুষ্ঠানিকভাবে সেই হাট শুরু না হলেও আমরা কিন্তু দেখছি আমরা এই মুহূর্তে রয়েছে গাবতলীর পশুর হাটে, এবং গাবতলী যেহেতু স্থায়ী হাট, এখানে আগে থেকেই গরু পাওয়া যায়। তবে এই মুহূর্তে কিন্তু কোরবানির পশুর যে আনাগোনা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ব্যাপারীরা তাদের যে কোরবানির পশু সেই পশুটি নিয়ে আসতে শুরু করেছেন। তবে শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও কিন্তু পশু এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু গাবতলীতে দুটি উট এখানে কোরবানির জন্য ওঠানো হয়েছে। দুটির দাম ধরা হয়েছে, একটি 28 লাখ এবং একটি 26 লাখ টাকা। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি ক্রেতা এসে দরদামও করছে, অর্থাৎ 20 লাখের উপরে দামও উঠে গেছে। পাশাপাশি কিন্তু সেই দুম্বার কথা যদি বলি, সেই দুম্বাও কিন্তু এই গাবতলীর যে পশুর হাট সেই পশুর হাটে পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা যদি বলি যে হাটের আনুষ্ঠানিকতা, যে ইজারাদারদের জন্য যে ব্যবস্থা সেগুলো কিন্তু আগেই হয়ে গেছে। ইজারাদার যারা আসলে ব্যাপারী রয়েছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে এই বিষয়গুলো আগেই হয়ে গেছে। তবে এই মুহূর্তে আমরা যদি বলি যে গরু এবং মহিষ পাশাপাশি যে খাসি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বাজারে আস্তে আস্তে উঠতে শুরু করেছে, এবং অল্প অল্প করে কিন্তু বিকিকিনি যেটা সেটাও কিন্তু আসলে হাটে শুরু হয়ে গেছে। বিশেষ করে এই গাবতলী যে স্থায়ী গরুর হাট, সেই স্থায়ী গরুর হাটে যাদের আসলে বাড়ির আশপাশে জায়গা আছে তারা কিন্তু সুযোগ বুঝে এই শুরুর সময় এসে তাদের পছন্দের পশুটি বেছে নেওয়ার চেষ্টা করছেন, কেনার চেষ্টা করতেছেন। মূলত আমরা কিন্তু বেশ কিছু ক্রেতা পেয়েছি যারা মূলত যে এই মুহূর্তে একটু আগে ভাগে, অর্থাৎ পরে জানি যে আমরা শেষ সময় এসে যে একটা ঝামেলা তৈরি হয়, একটা হুলস্থুল লেগে যায়, বিশেষ করে ঢাকায় যে বিষয়টি বলছিলাম যে এই কোরবানির পশু রাখার জায়গা কম থাকার কারণে কিন্তু এই কনক্রিটের শহরের বাস করা মানুষগুলো কিন্তু শেষ 2 দিনেই আসলে বেশি কেনাকাটা করেন। কিন্তু তারপরে যেটি বলছিলাম যে যাদের সুযোগ আছে তারা কিন্তু আসলে একটু আগেভাগেই সেরে নিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এইখানে এরই মধ্যে কিন্তু টুকটাক করে বেচাকেনা শুরু হয়ে গেছে। এবং তবে সার্বিকভাবে আমরা জানি যে ঢাকার 12টি এবং 9টি, অর্থাৎ পুরো ঢাকায় কিন্তু 2 সিটি কর্পোরেশন মিলে 21টি পশুর হাট হয়েছে, এবং স্থায়ী 2টিতে কিন্তু বলা যায় যে সেই মোটামুটি নিয়মিতই চলছে বেচাকেনা। তবে কোরবানির যে উৎসবের যে একটা হুলস্থুল লেগে যাওয়া বা সেই বাজার যে জমে ওঠা কোরবানির পশুর হাট সেটি এখনও জমেনি বা জমতে শুরু করেনি। তবে তারা বলছেন, যারা বিক্রেতা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, তারা বলছেন আর 2-3 দিন পরে, অর্থাৎ শেষ বিক্রিটা আসলে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন বেশি বেচাকেনা হবে, এই পরিকল্পনা মাথায় রেখেই কিন্তু তারা আসলে যে কোরবানির পশু সেই পশু নিয়ে এসেছেন। আপাতত দাম নিয়ে আমরা দেখলাম যে অল্প কয়েকজন ক্রেতা বা বিক্রেতা রয়েছেন তারা সবাই মোটামুটি সন্তুষ্টির কথাই বলছেন। তো এই ছিল গাবতলী থেকে আমার কাছে মুন্সিগঞ্জে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সেখানকার গরু বা কোরবানির পশু বেচা কেনার খবর জানবো তার কাছ থেকে। এবার কিন্তু 47টি পশুর হাট বসেছে এবং প্রতিটি হাটে কিন্তু পশু আসতে শুরু করেছে, এবং সবচেয়ে বেশি কিন্তু এখন আলোচিত হাট হচ্ছে এই যে ধলেশ্বরী তীরের এই মুক্তারপুর হাট। এখানে কিন্তু এ পর্যন্ত প্রায় 2500 গরু উঠে গেছে, এবং এই গরুগুলোর পাশাপাশি কিছু কিন্তু এখানে যে খাসি এবং মহিষ উঠেছে, এবং এখানে কিছু মহিষ কিন্তু পানিতে নেমে গেছে। এই কারণে কিন্তু উৎসুক মানুষের ভিড় পড়ে গেছে, এবং তারা বলছেন যে ঈদের যে এখনো 1 সপ্তাহের বেশি বাকি, এর মধ্যে কিন্তু গরু বেচা কেনা শুরু হয়েছে। কিন্তু তারা বলছেন যে এখানে কিন্তু দর গেলবারের চেয়ে একটু বেশি মনে করছেন তারা। যেই গরু গেলবার 1 লাখ টাকায় বিক্রি হচ্ছে সেটি কিন্তু তাদের কিনতে হচ্ছে 1,20,000 টাকায়, এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে 1,80,000 টাকায় যে একটি গরু মূলামূলি চলছিল সেটি কিন্তু 1,60,000 বলার পরে কিন্তু সেটি বিক্রি হয়নি। এবং এখানকার সবচেয়ে বড় গরু যেটি সেটি কিন্তু প্রায় 800 কেজির, এবং সেটি কিন্তু দাম হাঁকা হচ্ছে 5 লাখ টাকা। এবং জেলায় কিন্তু এবছর যে কোরবানির গরু সেটি কিন্তু 73,101টি গরু কোরবানির জন্য তৈরি করা হয়েছে, কিন্তু চাহিদা রয়েছে কিন্তু 60,066টি। চাহিদার বেশি গরুর পাশাপাশি কিন্তু সিরাজগঞ্জ সহ নানা অঞ্চল থেকে নৌপথে এবং সড়ক পথে কিন্তু হাটগুলোতে গরু ও ছাগল আসতে শুরু করেছে। কিছু কিছু হাটে দুম্বা উঠেছে, এবং মহিষের পরিমাণ কিন্তু এখানে বেশ বেড়েছে, এবং এখানকার ক্রেতারা কিন্তু হাটগুলো ঘুরছেন এবং তারা কেনার জন্য অপেক্ষা করছেন। এবং তারা বলছেন যে দরের ক্রেতাদের দাবি হচ্ছে যে দর বেশি, আর যারা নাকি এখানকার পাইকার রয়েছেন এবং এখানকার গৃহস্থ রয়েছেন তারা
বলছেন যে তুলনার চেয়ে বেশি তাদের গোখাদ্যের দাম বেশি থাকে, কিন্তু দাম বেশি চাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের গরুর হাটের সবশেষ। আমরা সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে এবং তার আগে যুক্ত ছিলাম গাবতলী গরুর হাটে। দেখছেন এ সময়ের বাণিজ্য। দিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে নয়াদিল্লি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুব্রত আচার্য। জানানো হয়েছিল, তার মধ্যে নিঃসন্দেহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন অন্যতম, এবং তিনি রাষ্ট্রীয়ভাবে কতটা গুরুত্ব পেয়েছেন বা গুরুত্ব পাচ্ছেন সেটি আর বলার অপেক্ষা রাখে না। আপনি জানেন যে গতকালও রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন অন্যতম, এবং তিনি রাষ্ট্রীয় দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কিন্তু বেশ কিছু সময় কুশল বিনিময় করেন। আমরা দেখেছি যে এই পারস্পরিক বৈঠক প্রায় মিনিট 15 ধরে তাদের মধ্যে বৈঠক করে। পরে অবশ্য ওই বিষয়ে সময় সংবাদের কাছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও বিস্তারিত বলেছেন। গতকালকে আপনি জানেন যে এই শপথ অনুষ্ঠানের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, এবং এছাড়াও আমরা দেখেছি যে লালকৃষ্ণ আদবানির মতো বর্ষিয়ান রাজনীতিকের সঙ্গেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং একই রকম ভাবে আপনি আজকে জানেন যে আজকে সে সফর শেষে আজকে সন্ধ্যার আগে দিল্লি ত্যাগ করবেন। তার আগেও কিন্তু ঠাসা কর্মসূচি। আমরা কিছুক্ষণ আগে জানি যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এন বিক্রমাসিংহা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এবং এরপরে কিন্তু জয়শঙ্কর ভারতের দ্বিতীয়বারের মতো প্রথম পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসার পরে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে নয়াদিল্লি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেষ দিন, চূড়ান্ত তার ব্যস্ততার মধ্যে আমার কাছে থাকে সঙ্গে সবশেষ। দেখছেন এ সময়ের বাণিজ্য। নওগাঁর বাজারে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা ও রসুনের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে অন্যান্য মশলার দরও। বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে নওগাঁর মধ্য বাজারে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদুল আজহার আনুষ্ঠানিকতা আর রয়েছে হাতে গোনা এক সপ্তাহ, অর্থাৎ এই এক সপ্তাহের আগে এই মুহূর্তে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে এই পণ্যগুলোর প্রতি বাড়তি একটা সমাদর বা কেনার একটা আগ্রহ রয়েছে ক্রেতাদের, এবং এই আগ্রহকে ঘিরেই কিন্তু আমরা দেখছিলাম এখানে বাড়তি ক্রেতার উপস্থিতি। এবং এই গত এক সপ্তাহের ব্যবধানে বা 3-4 দিনের ব্যবধানে কিন্তু মশলা জাতীয় সব পণ্যের একটা বাড়তি দর গুনতে হচ্ছে ক্রেতাদের এই মুহূর্তে। এবং আমরা যে নওগাঁর একটি বড় আড়ত, এখানে এই আড়তে পেঁয়াজ, রসুন, আদা সব রকম পণ্যগুলো পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি হয়। তো পাইকারি আজকে যে বাজারটি দেখছিলাম, এখানে পেঁয়াজ গত 3 দিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল 72 থেকে 70 টাকা, সেই পেঁয়াজ কিন্তু এখন খুচরা পর্যায়ে সেটা 80 টাকায় কিনতে হচ্ছে। অন্যদিকে রসুন এরকম প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি। মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে এই পণ্যগুলো কিন্তু আরো লাগামহীন, প্রকারভেদে কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত এখানে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে দাম এরকম বাড়তি ভোক্তাদের গুনতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে ভোক্তারা অনেকটা অস্বস্তি প্রকাশ করছেন। ঈদের আগে নিত্য পণ্যের যেসব উপাদান রয়েছে, পণ্য রয়েছে, এই পণ্যগুলোর সাথে এই জাতীয় মশলা পণ্য কিন্তু এই কিছুটা বাড়তি সমাদরের কারণে ক্রেতারা এই সময় কিনে থাকেন। এবং আজকের এই আড়তে আমরা যেটা দেখছিলাম, আদা কেনা বেচা হচ্ছে এখানে 240 টাকা, যেটা গত সপ্তাহে আদা বিক্রি হয়েছিল সর্বোচ্চ 220 টাকা কেজি। এই জাতীয় মশলার আসলে যে লাগামহীন দরের কারণে কিন্তু এখানে যারা ভোক্তা তারা বলছেন ক্রেতাদের দিক থেকে এক ধরনের এই যে বাড়তি পকেট থেকে টাকা যাচ্ছে, এর জন্য কিন্তু একটা মনিটরিং থাকা দরকার। ঈদের আগে আরো এক সপ্তাহ রয়েছে, এই এক সপ্তাহের মধ্যে বাড়তি এই দর কিন্তু গুনতে হবে, এবং এই বাড়তি দরের যে মুনাফাটা পুরোটাই কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ করে বাজার থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, এমন অভিযোগ করছেন এখানকার ভোক্তারা। বাজারকে আসলে তদারকির আওতায় এনে একটা সুষম বাজার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন ভোক্তারা। এই ছিল নওগাঁর সার্বিক মশলা জাতীয় এবং পেঁয়াজ রসুন বেচা কেনার খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন এ সময়ের বাণিজ্য। সৌদি তেল কোম্পানি আরামকোর যেসব শেয়ার বাজারে ছাড়া হয়েছে তার বেশিরভাগই কিনে নিয়েছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। এই শেয়ার বিক্রি থেকে 1120 কোটি ডলার আসবে বলে মনে করা হচ্ছে। আরামকোর শেয়ার বিক্রির এই অর্থ সৌদি আরবের জন্য আর্থিক স্বস্তি নিয়ে আসবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কেননা তেল বহির্ভূত অর্থনীতি গড়ে তোলার অংশ হিসেবে অবকাশ যাপন কেন্দ্র এবং স্টেডিয়ামের মতো বড় ধরনের নির্মাণযোগ্য চালাচ্ছে দেশটি। জানা গেছে আরামকোর শেয়ারের দাম বেড়ে রোববার 28.60 সৌদি রিয়ালে বিক্রি হয়েছে। ফলে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে $1,85,000 কোটি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডলার সংকটের মধ্যে রফতানি আয়ের লক্ষ্য পূরণেও ব্যর্থ পোশাক খাত। দূরদর্শী নীতি কৌশলের অভাবকে দায়ী করছে বিজিএমইএ। চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে বলছেন অর্থনীতিবিদরা। বাজেট পেশের আগে কথার ফুলঝুরি ফোটালেও দিন শেষে কিছুই পায়নি পুঁজিবাজার। উল্টো মূলধনী মুনাফা কর চেপেছে বিনিয়োগকারীর ঘাড়ে। আতঙ্কিত হয়ে অনেকে ছাড়ছেন বাজার। এবং রেকর্ড উৎপাদনেও নিয়ন্ত্রণের বাইরে লবণের বাজার। বস্তায় বেড়েছে 150 টাকা। কারসাজির জন্য একে অপরকে দুষছেন চাষি মিল মালিকরা, বেকায়দায় চামড়া ব্যবসায়ীরা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সবুজ সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।